Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেলে আইসিএসসি ক্লাস 7-এর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল টিস্যু ওই চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছিলাম। আগের ক্লাসে প্ল্যান্ট টিস্যুটা আমরা কমপ্লিট করেছি। আজকের যে ক্লাস আমরা অ্যানিমেল টিস্যুটা ডিটেলে দেখে নেব। তো আমাদের যে অ্যানিমেল টিস্যু এটাকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা এপিথেলিয়াল টিস্যু, আরেকটা কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর আবার কিছু ভাগ আছে: স্কুয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কলিউমনার এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম। এদের স্ট্রাকচার অনুযায়ী এই ভাগগুলো করা হয়েছে এবং এদের লোকেশন এবং ফাংশন সেটা আমরা পরে ডিটেলে দেখে নেব। কানেকটিভ টিস্যুর আন্ডারে আবার তিনটে আছে: ফাইব্রাস, সাপোর্টিভ আর ফ্লুইড কানেকটিভ টিস্যু। এদের আবার আন্ডারে ছোট ছোট ভাগ আছে। ফাইব্রাস কানেকটিভ টিস্যুর আন্ডারে অ্যাডিপোস টিস্যু, টেন্ডনস, লিগামেন্টস। সাপোর্টিভ কানেকটিভ টিস্যুর আন্ডারে বোন, কার্টিলেজ। আর ফ্লুইড কানেকটিভ টিস্যুর আন্ডারে ব্লাড অ্যান্ড লিম্ফ। আর মাস্কুলার টিস্যুর আন্ডারে আছে স্ট্রিয়েটেড মাসেলস, আনস্ট্রিয়েটেড মাসেলস, কার্ডিয়াক মাসেলস। এবার এদের এই যে মাসেলগুলো এর উপরে বিভিন্ন রকমের ব্যান্ডস আছে, আর এদের অ্যাক্টিভিটি এবং ফাংশন তার উপর বেস করে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন স্ট্রিয়েটেড মাসেল যেটা আমাদের কন্ট্রোলে থাকে, আনস্ট্রিয়েটেড মাসেল যেটা আমাদের কন্ট্রোলে থাকে না, একে আমরা স্মুথ মাসেল হিসেবেও চিনি। আর কার্ডিয়াক মাসেল যেটা হার্টে থাকে, এগুলো আমরা ডিটেলে স্টাডি করব। এবার নার্ভাস টিস্যু, ওর আন্ডারে থাকছে নিউরনস। তো এটা ওভারঅল একটা চার্ট যে অ্যানিমেল টিস্যুর আন্ডারে আমাদের কি কি পড়তে হবে। নেক্সট স্লাইডে আমরা এক একটা টিস্যুকে ডিটেলে দেখে নেব। এবারে আমরা দেখে নেব এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর মেন ফাংশন হলো কভারিং, প্রোটেকশন, কিছু কিছু ক্ষেত্রে সিক্রেশনও করে। এই যে এপিথেলিয়াল টিস্যুর দুটো ক্যারেক্টার আমি দিয়েছি, এপিথেলিয়াল টিস্যু forms a thin protective layer of cells. It covers the surface of the body and forms the lining of various body cavities and internal organs. তাহলে আমাদের বডিতে যে ইন্টারনাল অর্গান আছে তার কভারিংও এপিথেলিয়াল টিস্যু করে, কিন্তু ডিফারেন্ট লোকেশন অনুযায়ী ডিফারেন্ট এপিথেলিয়াল টিস্যু, বাট এপিথেলিয়াল টিস্যুই কিন্তু কভারিংটা দিচ্ছে। আইসিএসসি ক্লাস 7 অনুযায়ী টোটাল 4 টাইপস আছে। তার মধ্যে ফার্স্ট স্কুয়ামাস এপিথেলিয়াম, সেকেন্ড কিউবয়েডাল এপিথেলিয়াম, থার্ড কলিউমনার এপিথেলিয়াম এন্ড ফোর্থ সিলিয়েটেড এপিথেলিয়াম। এই যে স্কুয়ামাস এপিথেলিয়াম, এই এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো ফ্ল্যাট লাইক, এই কারণেই এর নাম হয়েছে স্কুয়ামাস এপিথেলিয়াম। এই যে এপিথেলিয়াম টিস্যুগুলো প্রত্যেকটা সেল একটা বেসমেন্টের উপরেই কিন্তু ফর্ম করে। এই যে তলায় লেখা আছে বেসমেন্ট মেমব্রেন, এটা কিন্তু শুধুমাত্র যে স্কুয়ামাস এপিথেলিয়ামে আছে তা কিন্তু নয়। স্কুয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কলিউমনার এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, প্রত্যেকের ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু এই সেলগুলো ওর উপরে একটা সাপোর্ট হয়ে নিজের লেয়ার ফর্ম করবে। তাহলে এই যে স্কুয়ামাস এপিথেলিয়াম কম্পোস্ট অফ ফ্ল্যাটেন্ড অ্যান্ড পলিগোনাল সেল। তাহলে ফ্ল্যাট লাইক কোথায় দেখতে পাওয়া যায় লোকেশন? আউটার লেয়ার অফ দ্য স্কিন। তাহলে আমাদের যে স্কিন তার যে আউটার লেয়ার সেটা ফর্ম করছে স্কুয়ামাস এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা হচ্ছে কিউব লাইক স্ট্রাকচার, কম্পোস্ট অফ কিউব লাইক সেল। তাহলে এরও বেসমেন্ট মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে। লোকেশন কি? ইনার ওয়াল লাইনিং অফ কিডনি টিউবিউলস। কিডনি টিউবিউলস মানে হচ্ছে নেফ্রন, তার নেফ্রনের ভিতরে কে থাকে? নেফ্রনের ভিতরে থাকে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। এবার হচ্ছে কলিউমনার এপিথেলিয়াম কম্পোস্ট অফ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড কলাম লাইক সেল। তাহলে সিলিন্ডারের মতো দেখতে, তাই এটা কলিউমনার এপিথেলিয়াম। লোকেশন কি? ইনার লাইনিং অফ স্টোম্যাক অ্যান্ড ইন্টেস্টাইন। তাহলে স্টোম্যাক এবং ইন্টেস্টাইনের যে ইনার লাইনিং সেটা ফর্ম করছে কে? কলিউমনার এপিথেলিয়াম। এবং ওরা মেন কাজ হচ্ছে সিক্রেশন করে। দিস আর ইউজুয়ালি সিক্রেটরি। এবারে আছে সিলিয়েটেড এপিথেলিয়াম। কলিউমনার এপিথেলিয়ামের উপরে যদি সিলিয়া থাকে তখন তার নাম হয়ে যায় সিলিয়েটেড এপিথেলিয়াম। ইট ইজ এ স্পেশাল টাইপ অফ কলিউমনার এপিথেলিয়াম। তাহলে কলাম লাইক সেল উইথ সিলিয়া, এটা কোথায় থাকে? লোকেশন কি? লাইনিং অফ দ্য উইন্ড পাইপ অ্যান্ড ওভিডাক। তাহলে আমাদের যে উইন্ড পাইপ, আমরা যখন কোনো এয়ার নাকের ভিতর দিয়ে পাস করাচ্ছি তখন কি হচ্ছে,
আমাদের এই যে ইনার লাইনিং যেটা আছে সেটা ওই বাতাসটাকে ফিল্টার করছে। এটা ফিল্ট্রেশন করার জন্য এই সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের এপিথেলিয়াল টিস্যু। তাহলে পরের স্লাইডে আমরা বাকি টিস্যুগুলো দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব মাসকিউলার টিস্যু। আমাদের যে মাসেল, তাহলে ইট ফর্মস দ্য মাসেল অফ দ্য বডি। তাহলে আমাদের বডিতে যত রকমের মাসেল আছে সেটা নিয়ে হচ্ছে এই টপিক। মাসেল ক্যান কন্ট্রাক্ট অর রিল্যাক্স। এই যে আমরা হাতটা ভাঁজ করছি আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে এটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন যেটা মাসেল করতে পারে। দে হেল্প দ্য বডি ইন অল ইটস মুভমেন্টস অ্যান্ড লোকোমোশন। তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন হেঁটে যাচ্ছি বা এই দাঁড়িয়ে আমি হাত নাড়ছি, এগুলো সবই তো মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। তো এটা কে করছে? মাসেল। তাই লিখেছি দে হেল্প দ্য বডি ইন অল ইটস মুভমেন্টস অ্যান্ড লোকোমোশন। এর আন্ডারে টোটাল তিনটে আছে, একটা স্ট্রিয়েটেড মাসেল, আনস্ট্রিয়েটেড মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। যদি আমরা স্ট্রিয়েটেড মাসেল দেখি, এই মাসেলটা আমাদের বোনসকে কানেক্ট করছে, মানে আমাদের যে হাড় আছে বডিতে তার সাথে লেগে থাকে, তাই এটার আরেকটা নাম স্কেলিটাল মাসেল। আর এই যে মাসেল যেহেতু বোনসের সাথে লেগে আছে, তাহলে আমরা নিজের ইচ্ছায় এই হাতটাকে ভাঁজ করতে পারছি। তার মানে এই মাসেলটাকে আমরা নিজেদের ইচ্ছায় কন্ট্রোল করতে পারছি, তাই এর আরেকটা নাম ভলেন্টারি মাসেল। তাহলে এটা বোনসের সাথে লেগে আছে বলে আরেক নাম স্কেলিটাল মাসেল, আর আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারছি বলে এর নাম ভলেন্টারি মাসেল। এই যে মাসেলটার নাম স্ট্রিয়েটেড হলো কেন? তার কারণ এর এক একটা সেল যদি আমরা দেখি, তাহলে এখানটায় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যান্ড লাইক স্ট্রাকচার আছে। এই ব্যান্ডগুলো থাকার জন্য এটার নাম হচ্ছে স্ট্রিয়েটেড। আর এদের একটা সেলের ভিতরে মাল্টিপল নিউক্লিয়াস থাকে, তাহলে একের বেশি নিউক্লিয়াস আছে, তাহলে এটা হলো স্ট্রিয়েটেড মাসেল। সাচ মাসেলস কনস্টিটিউট অ্যাবাউট 40% অফ দ্য বডি ওয়েট। তাহলে আমাদের যে বডি ওয়েট তার 40% এই স্কেলিটাল মাসেল বা ভলেন্টারি মাসেল কি করছে? ধরে রাখছে। স্ট্রিয়েটেড মাসেলস ফাউন্ড অ্যাটাচ টু বোন। তার লোকেশন কি? আর্মস, লেগস, ফেস, নেক। তাহলে যে যে জায়গায় আমরা নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছি সেখানেই আমাদের থাকছে কি? স্ট্রিয়েটেড মাসেল বা ভলেন্টারি মাসেল। এবার যেটা সেকেন্ড আছে সেটা হচ্ছে আনস্ট্রিয়েটেড মাসেল। এখানে যেমন এই ব্যান্ড লাইক স্ট্রাকচার আছে, এখানে কিন্তু সেই ব্যান্ডগুলো নেই, সেই কারণে নাম আনস্ট্রিয়েটেড। এটা যেমন মাল্টিপল নিউক্লিয়াস আছে একটা সেলে, এখানে কিন্তু সিঙ্গেল নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। আর এই যে সেলগুলো দুদিকে সরু আর মাঝখানে মোটা, মানে ট্যাপারিং এন্ড আছে। আর কি? এটা হচ্ছে ইনভলেন্টারি, এটা আমাদের কন্ট্রোলে নেই। আমাদের বডির ভিতরে যত ভিসেরাল অর্গান আছে, অ্যাজ ফর এক্সাম্পল ডাইজেস্টিভ সিস্টেম, আমরা কোনো একটা খাবার খেলাম, আমার ইচ্ছা মতো তো ডাইজেশন হবে না, সে তার মতো ডাইজেশন হবে। তাহলে এই যে ইন্টারনাল অর্গানের যে ফাংশন যেটা আমাদের কন্ট্রোলে নেই, তাহলে এই মাসেলটা এই কারণে ইনভলেন্টারি মাসেল। আর স্মুথ কেন বলেছে? তার কারণে এই ব্যান্ডগুলো নেই আর একটা করে সিঙ্গেল নিউক্লিয়াস আছে। তাহলে সাচ মাসেলস আর নট আন্ডার কন্ট্রোল অফ ওয়ানস উইল। তাহলে এই মাসেলগুলো আমাদের কন্ট্রোলে নেই। মেড আপ অফ স্লেন্ডার ট্যাপিং সেল। তাহলে উপরটা ফুলো, দুদিকে সরু, তাহলে ট্যাপিং এন্ড আছে। লোকেশন কি বলছে? বেশ কিছু লোকেশন দিয়েছি। মাসেল অফ আইরিস, ইন্টেস্টিনাল ওয়াল, ইউরিনারি ব্লাডার, আমাদের লাংস, কিডনি, লিভার, সব জায়গায় যত ভিসেরাল অর্গান আছে এবং যে মাসেলগুলো আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি না, তারা সবাই কিন্তু স্মুথ মাসেল। আরেকটা স্পেশাল টাইপ অফ মাসেল আছে যেটাকে বলা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেল, যেটা হার্টে দেখতে পাওয়া যায়। এর স্ট্রাকচারটা একটু অন্যরকম। এরা কিন্তু কেউ ব্রাঞ্চ না, একটার পর একটা সেল আছে, কিন্তু এই ক্ষেত্রে এরা কিন্তু ব্রাঞ্চ। তাহলে এইটার এইটা এই দুটো মিলে কিন্তু একটা সিঙ্গেল সেল, এরা ব্রাঞ্চ। এদের একটা করেই নিউক্লিয়াস থাকে লাইক স্মুথ মাসেল, কিন্তু ব্যান্ড ইজ অলসো প্রেজেন্ট, তার মানে সেটা হচ্ছে স্ট্রিয়েটেড। তাই এখানে লেখা হয়েছে স্ট্রিয়েটেড ইনভলেন্টারি। তাহলে কার্ডিয়াক মাসেল আমাদের কন্ট্রোলে নেই কিন্তু ব্যান্ডগুলো আছে। তাহলে এটা কিছুটা স্কেলিটাল মাসেলসের মতো, কিছুটা স্মুথ মাসেলসের মতো। ইনভলেন্টারি মানে কি? আমাদের কন্ট্রোলে নেই। আমরা কি নিজের ইচ্ছায় হার্টটাকে বন্ধ করতে পারবো? পারবো না। যতদিন আমরা বেঁচে থাকবো এই মাসেল কন্টিনিউয়াসলি কাজ করবে, এ কখনোই কাজ করতে করতে হাঁপিয়ে পড়ে না। যেদিন এই মাসেলটা স্টপ হয়ে যাবে সেদিন কিন্তু আমরা আর বেঁচে থাকবো না। তাহলে এখানে কি লিখছি? সাচ মাসেলস আর ইনভলেন্টারি স্ট্রিয়েটেড, কার্ডিয়াক মাসেলস আর ব্রাঞ্চ। তাহলে এরা কিন্তু ব্রাঞ্চ,
এটাও ব্রাঞ্চ নয়, এটাও ব্রাঞ্চ নয়, কিন্তু কার্ডিয়াক মাসেলস আর ব্রাঞ্চ, নেভার গেট টায়ার্ড ইন এ পারসনস লাইফ টাইম। সারা লাইফে কখনোই রেস্টের দরকার হয় না। যেদিন ও রেস্টে যাবে সেদিন আমরা ফাইনালি সারা জীবনের মতো রেস্টে চলে যাব। এটা হলো আমাদের মাসকিউলার টিস্যু। এর পরের টিস্যুগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। এই স্লাইডে আমরা দেখব কানেকটিভ টিস্যু। এই টিস্যুটা সব থেকে বেশি আমাদের বডিতে আছে, এর ডিফারেন্ট ভাগ আছে। তার মধ্যে আমরা এখন দেখব সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। এই টিস্যুর নাম কানেকটিভ টিস্যু হলো কেন? তার কারণ এই টিস্যু ডিফারেন্ট আদার টিস্যুকে কানেক্ট করে, ডিফারেন্ট অর্গ্যানকে কানেক্ট করে, ইভেন এ আমাদের প্রোটেকশনও দেয়। ইট কানেক্টস ভেরিয়াস আদার টিস্যুস অ্যান্ড অর্গ্যানস, ইট প্রোভাইড সাপোর্ট টু ডিফারেন্ট অর্গ্যান। তার মধ্যে মেন যেটা কানেকটিভ টিস্যু সেটা হলো সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। এর আন্ডারে পড়ছে কার্টিলেজ অ্যান্ড বোন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বোন অ্যান্ড কার্টিলেজের ডিফারেন্স, ক্যারেক্টার লিখতে দেওয়া হয়। তাহলে কার্টিলেজে কি আছে? ইট কভার্স দ্য এন্ডস অফ বোনস, যে কোনো বোনসের দুদিকে। যদি এটা বোন হয় তাহলে এই দিকটা আর এই দিকটা অবশ্যই কিন্তু কার্টিলেজ থাকবে। গিভ সাপোর্ট টু সার্টেন অর্গ্যান সাচ অ্যাজ টিপ অফ দ্য নোজ। আমাদের নাকের এই ওপরের পোর্শনে কে থাকে? কার্টিলেজ। কানের এই জায়গাটায় থাকে কে? কার্টিলেজ। এক্সটার্নাল প্রজেকশন অফ দ্য ইয়ার, ইভেন উইন্ড পাইপ, আমাদের যে উইন্ড পাইপ সেখানেও কিন্তু ইউ শেপ কার্টিলেজ দেখতে পাওয়া যায়। এটা কোনো কোনো বইতে সি শেপ কার্টিলেজও লেখা আছে। কার্টিলেজ আর সফট অ্যান্ড ফ্লেক্সিবল। এই যে কান, এটা যদি আমরা এইভাবে মুড়ে দিই আবার ছেড়ে দিলে কি হবে? আগের জায়গায় চলে আসবে, তার মানে এটা ফ্লেক্সিবল। ইট ডাজ নট হ্যাভ এ রিচ ব্লাড সাপ্লাই। কার্টিলেজে কিন্তু ব্লাড সাপ্লাই কিন্তু সেইভাবে নেই। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দিস টিস্যু ইজ স্লোয়ার। যেহেতু ব্লাড সাপ্লাই নেই, ব্লাডের মাধ্যমেই তো নিউট্রিশনগুলো ডিফারেন্ট টিস্যুতে যায়, যেহেতু ব্লাড সাপ্লাই নেই বললেই চলে, তাই এর গ্রোথও কিন্তু খুব কম। ইট কনসিস্ট অফ ক্লিয়ার গ্রাউন্ড সাবস্টেন্সেস ম্যাট্রিক্স। এর যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে ক্লিয়ার, এবং সেলগুলো একটার থেকে আরেকটা অনেকটা গ্যাপে থাকে, এর ফলে এটা ক্লিয়ার দেখায়। এবার যদি আমরা বোন দেখে নিই, ইট ইজ মেন সাপোর্টিভ স্ট্রাকচার অফ ভার্টিব্রেট। আমাদের যে স্কেলিটাল সিস্টেম পুরো বোনস, এটাই তো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাহলে ইট ইজ মেন সাপোর্টিভ স্ট্রাকচার অফ ভার্টিব্রেটস। আমাদের ভার্টিব্রাল কলাম আছে যেটা বোন দিয়ে ফর্ম করছে, সেই কারণেই আমরা কি ভার্টিব্রেটস। Bones are hard and bone cell are embedded in a hard matrix of calcium and phosphorus salt। মানে এর যে ম্যাট্রিক্স সেখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের সল্ট থাকে, এর ফলে কি হয়? বোন হচ্ছে হার্ড হয়, ফ্লেক্সিবল কিন্তু নয়। ইট হ্যাভ এ রিচ ব্লাড সাপ্লাই। এখানে কিন্তু ব্লাড সাপ্লাই কি রিচ, এবং বোনের ভিতরে যে বোন ম্যারো থাকে সেই বোন ম্যারোই তো কি করে? আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট তৈরি করে, এবং হাড় যদি ভেঙে যায় এবং সেটা রিকভারিও করে যায়, তার কারণ কি? ব্লাড সাপ্লাই আছে। তাহলে আমরা এই স্লাইডে দেখে নিলাম সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। নেক্সট স্লাইডে আমরা আদার্স যে কানেকটিভ টিস্যু আছে সেগুলো দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এর আন্ডারে 4 ডিফারেন্ট টাইপসের টিস্যু আছে। 1 নম্বর অ্যারিওলার টিস্যু, 2 অ্যাডিপোস টিস্যু, 3 টেন্ডন, আর 4 হচ্ছে লিগামেন্ট। এই যে অ্যারিওলার টিস্যু, এর কাজ হলো আমাদের যে স্কিনের তলায় তাহলে আরো অন্য কোনো টিস্যু আছে, তাহলে স্কিনকে তার আন্ডারলাইং টিস্যুর সাথে কি করে? কানেক্ট করে। তাহলে ইট বাইন্ডস আওয়ার স্কিন টু দ্য আন্ডারলাইং টিস্যু। অ্যাডিপোস টিস্যুর ভিতরে যে সেল আছে তার কাজ হলো ফ্যাটকে স্টোর করা। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা মানুষ এবং আমার এজে আমার হাইটে আরেকজন আছে যে আমার থেকে হেলদি, একটু মোটাসোটা, তার মানে এই নয় তার বডিতে বেশি পরিমাণ সেল আছে। আমার বডিতে যে কটা সেলস আছে তার বডিতেও সেম সেলস আছে, কিন্তু তার অ্যাডিপোস টিস্যুর যে সেলস তার ভিতরে ফ্যাট স্টোর আছে বলে ওকে হেলদি এবং মোটাসোটা লাগছে। তাহলে আমার যে অ্যাডিপোস টিস্যু তার সেলের ভিতরে ফ্যাট কম আছে, তাই আমাকে রোগা লাগছে। তাহলে অ্যাডিপোস টিস্যু কি করছে? ইট কন্টেন্স সেলস ফিল্ড উইথ ফ্যাট গ্লোবিউলস। এবারে বলছে টেন্ডন এন্ড লিগামেন্ট, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। এদের ডিফারেন্স আছে, ক্যারেক্টার লিখতে দেওয়া হয়। ডিফাইন দ্য ফলোইং টার্মে আছে। টেন্ডনের কাজ হলো আমাদের বডিতে যে স্কেলিটাল মাসেল আছে সেই মাসেলকে বোনসের সাথে কানেক্ট করতে হেল্প করে এই টেন্ডন। ইট কানেক্ট মাসেল টু বোন, রিচ ইন হোয়াইট ফাইবার্স। তাহলে এর যে ফাইবার সেটা হোয়াইট কালারের হয়।
লাস্ট যেটা আছে লিগামেন্ট। লিগামেন্টের কাজ কি? লিগামেন্ট দুটো বোনকে কানেক্ট করে। টেন্ডন যেমন স্কেলিটাল মাসেলকে বোনের সাথে কানেক্ট করে, লিগামেন্ট দুটো বোনকে কানেক্ট করে এবং এর যে ফাইবার সেটা ইয়েলো কালারের হয়। ইট কানেক্টেড বোন টু অ্যানাদার বোন রিচ ইন ইয়েলো ফাইবার্স। এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, এই একটা বোন, এই একটা বোন, এই ব্ল্যাক কালারের যে কানেক্টার এইটাকে বলা হচ্ছে আমাদের লিগামেন্ট। এই যে লিখে দিয়েছি লিগামেন্ট। এটা হচ্ছে রেড কালারের যে মাসেল, এই মাসেলটা যেই বোনসের সাথে লেগে আছে এটা হলো আমাদের টেন্ডন। এই স্লাইডে ফাইব্রাস কানেকটিভ টিস্যুর আবার দুটো ক্যারেক্টার লিখতে দেয়। ফাইব্রাস কানেকটিভ টিস্যু সার্ভস ফর প্যাকেজিং অ্যান্ড বাইন্ডিং অফ দ্য মোস্ট অফ দ্য অর্গান। এবার সব থেকে বেশি যেটা আছে টেন্ডন অ্যান্ড লিগামেন্ট, এই হলো আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু। নেক্সট স্লাইডে আমরা লিকুইড টিস্যু বা ফ্লুইড টিস্যু যেটা আছে সেটা দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব ফ্লুইড কানেকটিভ টিস্যু। এর আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে প্লাজমা। ব্লাড ইট কম্পোস্ট অফ বোথ লিকুইড অ্যান্ড সেলুলার পার্ট। ব্লাডের ভিতরে যেমন সেলুলার পার্টসও থাকে আবার লিকুইড পার্টসও থাকে। লিকুইড পার্টসের নাম হচ্ছে প্লাজমা আর সেলুলার পার্টের মধ্যে থাকছে আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেট। তাই লিকুইড পার্ট কি? প্লাজমা। তাহলে ইট ইজ কম্পোস্ট অফ বোথ লিকুইড অ্যান্ড সেলুলার পার্টস। এবারে বলছে লিম্ফ। ব্লাডের যে প্লাজমা সেই প্লাজমার সাথে যদি ডব্লিউবিসি মিশে থাকে তখনই সেটা হয়ে যাচ্ছে লিম্ফ। এই লিম্ফ হচ্ছে আমাদের টিস্যুর চারপাশে থাকে। ক্যাপিলারি থেকে যখন প্লাজমা বেরিয়ে আসে এবং তার সাথে ডব্লিউবিসি আসে তখন সেটাকে একসাথে বলা হচ্ছে লিম্ফ। লিম্ফ ইজ দ্য ফ্লুইড সারাউন্ডিং দ্য ব্লাড সেলস। লিম্ফ ইজ এসেন্সিয়ালি the plasma with some leukocytes or WBC that have oozed out of the blood capillaries. তাই ব্লাড ক্যাপিলারিজ থেকে ব্লাডের যে প্লাজমা এবং ডব্লিউবিসি যেটা বেরিয়ে টিস্যুতে গেল, মানে সেলগুলোর চারপাশে আমাদের বডিতে, সেটাকেই বলা হচ্ছে আমাদের প্লাজমা। তাহলে লিম্ফ ইজ দ্য ফ্লুইড সারাউন্ডিং দ্য বডি সেলস। ইট ল্যাকস আরবিসি অ্যান্ড প্লেটলেটস। এইটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কেননা এটা ডিফারেন্স লিখতে দিলে কাজে লাগে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লাড অ্যান্ড লিম্ফ? ব্লাডের ভিতরে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, আবার লিকুইড পার্ট প্লাজমাও আছে। কিন্তু যদি সেটা লিম্ফ হয়, প্লাজমা তো আছে কিন্তু আরবিসি আর প্লেটলেট নেই, অনলি ডব্লিউবিসি ইজ প্রেজেন্ট। তো এটাই হলো আমাদের কানেকটিভ টিস্যু, যেটা শেষ ফ্লুইড কানেকটিভ টিস্যু। নেক্সট স্লাইডে আমরা নার্ভাস টিস্যুটা দেখে নেব। এই স্লাইডে আমরা নার্ভাস টিস্যুটা দেখে নেব। নার্ভাস টিস্যু ইজ মেড আপ অফ নিউরনস। তাহলে আমাদের যে নার্ভাস সিস্টেম তার যে নার্ভাস টিস্যু সেটা নিউরন দিয়ে ফর্ম হয়। এটা একটা নিউরনের ডায়াগ্রাম, যার এই যে গোল মতো যেটা, এটাকে বলা হচ্ছে সাইটন অর সেল বডি। এখান থেকে যে লম্বা মতো যেটা ব্রাঞ্চ এই বেরিয়ে এসছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। আর যেগুলো ছোট ছোট স্মল ব্রাঞ্চ বেরিয়েছে সাইটন থেকে তার নাম হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রন আবার আরো ছোট ছোট ব্রাঞ্চে ব্রেকডাউন করেছে, তাকে বলা হচ্ছে ডেনড্রাইট। ভিতরে আছে নিউক্লিয়াস। আর এই যে অ্যাক্সন, অ্যাক্সনের উপরে যে রেড কালার দিয়ে করা যে কভারিংটা আছে তাকে বলা হয় মাইলিন সিথ। মাইলিন সিথ বলা হয়। আর মাইলিন সিথের ভিতরে যে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস অফ সোয়ান সেল। তার মানে এই যে মাইলিন সিথটাকে ফর্ম করেছে সোয়ান সেল, আর এটাই সেই সোয়ান সেলের নিউক্লিয়াস। দুটো মাইলিন সিথের মাঝখানে যে গ্যাপ তাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। আর ওভারঅল এই মাইলিন সিথের উপরে একটা কভারিং থাকে যেটা ব্লু কালারের দেয়া, সেটাকে বলা হচ্ছে নিউরিলেমা। আর অ্যাকশনের শেষে যে এন্ডিং তাকে বলা হয় অ্যাকশন টার্মিনাল। এবারে এই নিউরনের কাজ কি? ইম্পালসকে ট্রান্সমিশন করা। তো আমি যে এই পেনটা এখানে টাচ করলাম আমি তো ফিল করতে পারলাম এই যে ইম্পালস ট্রান্সমিশন। এটা উঁচু ক্লাসে আরো ডিটেলে আছে, ক্লাস 7-এ একটা এমসিকিউ দেয় যে ইম্পালস ট্রান্সমিশন কোন দিক থেকে কোন দিকে হয়, তখন লিখতে হবে ডেনড্রন টু অ্যাকশন। অনেক বাচ্চা ভাবে ইম্পালস এখান থেকে ওপরের দিকে উঠছে, মানে অ্যাকশন থেকে ডেনড্রনের দিকে, কিন্তু না, ইম্পালসের যে ট্রান্সমিশন সেটা ডেনড্রন থেকে অ্যাকশন। এবার ডেনড্রনের যে ব্রাঞ্চ ডেনড্রাইট, সেই ডেনড্রাইট ইম্পালসটাকে কালেক্ট করার পরে সেটাকে ডেনড্রনে দেয়। ডেনড্রন থেকে সেল বডি, সেল বডি থেকে অ্যাকশন, তারপরে ফের পরে আবার ডেনড্রাইটে সে যাবে।
এবারে আরেকটা জিনিস পরীক্ষা আছে, হোয়াট ইজ নার্ভ অ্যান্ড হোয়াট ইজ গ্যাংলিয়ন। এবার এই যে আমাদের নিউরন, এটা তো আর একটা নেই, অসংখ্য আছে। যখন অনেক নিউরন একসাথে থাকবে তার যে সেল বডি, সেই সেল বডির যে কালেকশন তাদেরকে একসাথে বলা হয় গ্যাংলিয়ন। কালেকশন অফ সেল বডিজ ইজ নোন অ্যাজ গ্যাংলিয়ন। আর এই যে আমাদের অ্যাকশনগুলো বেরিয়ে আছে এটাকে বলা হয় নার্ভ ফাইবার। এই যে লিখেছি নার্ভ ফাইবার, তাহলে কালেকশন অফ নার্ভ ফাইবার মানে অ্যাকশন, মানে কালেকশন অফ অ্যাকশন ইজ নোন অ্যাজ নার্ভ। তাহলে নার্ভাস টিস্যুতে ওভারঅল আমাদের যেটা আছে, এই ডায়াগ্রাম অফ নিউরন, নার্ভ কাকে বলে, গ্যাংলিয়ন কি জিনিস, আর ইম্পালস কোন দিক থেকে কোন দিকে যায়। তাহলে আজকের আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। ফার্স্ট যে ক্লাস করিয়েছিলাম এই চ্যাপ্টারে, সেখানে আমরা প্ল্যান্ট টিস্যু পুরোপুরি কমপ্লিট করেছি। আজকের আমরা কমপ্লিট করলাম অ্যানিমেল টিস্যু। এই ক্লাসটা আইসিএসসি ক্লাস 7-এর ওপর বেস করে করা, আপনারা দেখবেন এবং প্রত্যেকটা নোট যেটা আমি লিখিয়েছি সেগুলো খাতায় নোট করে নেবেন, পরীক্ষার সময় খুবই হেল্প হবে। আর এই ভিডিওটা আইসিএসসি ক্লাস 7-এ যে স্টুডেন্টই দেখছো বা আপনারা দেখাচ্ছেন আপনার বাচ্চাদেরকে, চেষ্টা করবেন ওর ক্লাসে আরও 5 জনকে শেয়ার করার। এবার আরও কয়েকজনকে শেয়ার করলে এই ক্লাসটা আমি তো নিজেই করাচ্ছি, এবং আশা করি এই চ্যাপ্টারের বেসিক বা কনসেপ্ট কোনো জায়গায় আর প্রবলেম থাকবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে আইসিএসসি ক্লাস 7-এর যে চ্যাপ্টার আছে যখন করাবো আপনারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশানে এসে লিখবেন যে স্যার এই জায়গাটায় বুঝতে পারিনি, তাহলে পরবর্তীকালে আবার যখন নেক্সট চ্যাপ্টার শুরু হবে তখন আমি বলে দেবো যে ওই চ্যাপ্টারে এই ডাউট ছিল। তো আপনারা ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবেন এই ক্লাসটা আরও কয়েকজন স্টুডেন্টের মধ্যে স্প্রেড করে দেওয়ার। থ্যাংক ইউ।